দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। আপনারা নিশ্চিতভাবেই জানেন এতক্ষণে যে রামিসা হত্যার যে বহুল আলোচিত যে মামলা, সেই মামলার রায় হয়েছে এবং সেই রায়ে দুজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। নিম্ন আদালতের এই রায় দ্রুততম সময়ে বাস্তবায়ন হবে এমন আশা করছেন রাষ্ট্রের, বিশেষ করে সরকার আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি সর্বোচ্চ আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল। কিন্তু আগের অভিজ্ঞতা খুব সুখকর নয় এবং এ ধরনের মামলার সংখ্যা যেরকম বাড়ছে, সেই সাথে রায় কার্যকর হওয়ার হারও বাড়ছে এবং একই সাথে এ ধরনের অপরাধী বা কেন বাড়ছে সেসব নিয়ে নির্মোহভাবে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা, স্বাগত আপনাকে। আছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ব্যারিস্টার বড়ুয়া, আপনাকেও স্বাগত। এবং আছেন কলামিস্ট, শিশুদের নিয়ে তিনি লেখেন, শিশু সাহিত্যিক এবং উন্নয়ন কর্মী নিশাত সুলতানা পুরবী। নিশাত সুলতানা, আপনাকেও স্বাগত। আমরা একটু ব্যারিস্টার রাশনা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বিষয়টা ধরেন, রায়টা যত দ্রুততম সময়ে হলো, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায়, তাদের প্রতিশ্রুতি ছিল, সরকার প্রধান গেলেন এবং নিম্ন আদালতে 5-6 কার্যদিবসের ভিতরে রায়টা হলো, সেটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক ঘটনা। আমি একটু যেটা বুঝতে চাই যে এটা মানে ভাইরাল না হলে, মানে এই ঘটনাটা নিয়ে যদি অনেক বেশি আলোড়ন না উঠতো সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানুষের মনস্পটে, তাহলেও কি আমরা এভাবে বিচারটা করতে পারতাম? অথবা ধরেন যত ঘটনা ঘটে সবগুলো ঘটনাকে এইভাবে রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে, আইনজীবীদের পক্ষে, গণমাধ্যমের পক্ষে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া আদৌ সম্ভব কিনা? সহজ এবং একমাত্র উত্তর হচ্ছে একেবারেই সম্ভব না। এই ঘটনাটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে বলে একদম শীর্ষ পর্যায় থেকে অনেক ধরনের প্রেশার ছিল যে দ্রুত এটার যেতে সব কিছু করা হয়। তার জন্যই আমরা রায়টা এত তাড়াতাড়ি দেখতে পেরেছি। এটা তো প্রায় নজিরবিহীন, আপনি যেটা বললেন। এর আগে আমার মনে হয় না এত দ্রুত এ ধরনের কোনো মামলায় রায় এসেছে। বা তার অর্থ এই না যে ইমিডিয়েটলি এক্সিকিউশন হবে। এক্সিকিউশনের আগে এখনও অনেকগুলো স্টেপস বাকি আছে। তার মধ্যে তো ধরেন এরপরে ডেথ রেফারেন্স বা কনফার্মেশন হাইকোর্ট বিভাগের কাছে যাবে, ওখানে কিছুদিন সময়। তারপরে তার উপরেও আপিল বিভাগে আবার যাওয়ার চান্সেস আছে এবং আপিল বিভাগেও আবার রিভিউ করার চান্সেস থাকবে। সো এই পুরোটা মিলিয়ে কিন্তু নর্মাল কোর্সে এটা মানে অনেক বছর পার হয়ে যায়। কার্যকরের পদ্ধতি নিয়ে আপনি আলাদাভাবে কথা বলবে। রায়টা আসলে কি বার্তা দিল? জি, রায়টা বার্তা দিল যে এখন আমাদের সিস্টেমে অনেকগুলো পরিবর্তন আনতে হবে। জাস্ট বিকজ একটা মামলা এত দ্রুত করা হয়েছে তার অর্থ এই নয় যে সব মামলা এত দ্রুত করা যাবে। কারণ জিনিসটা আপনি দেখেন যে দ্রুত করতে হলে যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার সেটা কিন্তু আমাদের নেই। একটা সিম্পল এক্সাম্পল দেই, এই বছরই যখন অধ্যাদেশগুলো আইন করা হলো বেশ কিছু, তার মধ্যে একটা ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন ছিল। ওখানে কিন্তু মামলা বিচারের সময়সীমা দেওয়া ছিল 180 দিন, সেটাকে কমিয়ে করলো 90 দিন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 90 দিনে ভার্ডিক্ট ডেলিভার করার অবকাঠামোটা কি আমাদের আছে? আমাদের নেই। আমাদের পর্যাপ্ত সংখ্যক জাজ নেই, পর্যাপ্ত সংখ্যক প্রসিকিউটরস নেই, ইনভেস্টিগেটরস নেই। তো এগুলো সবে, এই সব কিছুর দিকে কিন্তু তাকাতে হবে এবং এগুলোতে কোনো সংস্কার না আনলে মিনিংফুল কোনো চেঞ্জ কিন্তু আমরা নেক্সট রামিসার মতো যখন আরেকটা কাণ্ড হবে সেটাতে আমরা দেখতে পারবো না। কিন্তু আপা অনেক সময় বলে না যে এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস। ফলে দীর্ঘমেয়াদে ধরেন এরকম একটা রায় যদি, এই রায়টা যদি কার্যকর হয়, তাহলে সেটি অনেক অপরাধীকে এক ধরনের ভয় বা একটা বার্তা দিবে কিনা? কিছু দূর তো অবভিয়াসলি আপনি যেটা প্রথমেই বললেন যে এটা আমরা উই ক্যান বি হোপফুল যে কিছু হলেও একটা বার্তা দিচ্ছে যে এখন আমরা শাস্তিটা নিশ্চিত করতে পারছি। কিন্তু এটা তো একটা মামলা, এরপরে যখন এরকম আরো শত শত মামলা আসবে আমরা কিন্তু নিশ্চিত করতে পারবো না। প্রতিটি মামলা কিন্তু এভাবে ভাইরাল হবে না এবং প্রতিটি মামলায় কিন্তু সবার নজরও এভাবে আকর্ষিত হবে না। সে অর্থে প্রতিটি মামলা কিন্তু আমাদের ওই সিস্টেমের যে গতিতে নর্মালি আগায়, যে বছরের পর বছর পার হয়ে যায়, সেভাবেই আগাবে বেশিরভাগ মামলা। সো এটা দেখে হ্যাঁ হোপফুল হলাম যে এখন অ্যাটলিস্ট পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছাটা আমরা দেখতে পেরেছি। আমি আশা করি এটা কন্টিনিউ করবে। এটা কন্টিনিউ করে অর্থবহ কিছু সংস্কার দরকার, নামে মাত্র বা টোকেনিস্টিক। আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে 2020 সালে কিন্তু আন্দোলন হয়েছিল, এই ধর্ষণের সংখ্যা অনেক বেড়ে গেছিল, একদম সবাই মাঠে নেমে এসেছিল। তখন এই আন্দোলনটাকে দাবানোর জন্য যেটা করেছিল, মৃত্যুদণ্ড দিয়ে দিল। 20 থেকে 6 বছর পার হয়ে গেছে, মৃত্যুদণ্ড দিয়ে কোনো লাভ হয়েছে? ধর্ষণ তো কমেনি, বরঞ্চ বেড়ে গেছে এই অফেন্সেসগুলো। সো এরকম একটা ধামাচাপা দিয়ে একটা
ইংরেজিতে শব্দটা হচ্ছে পিনাল পপুলিজম, যে মানুষ যেটা শুনতে চাচ্ছে দেখতে চাচ্ছে সেটা সঠিক না হলেও সেরকম একটা সিদ্ধান্ত দিয়ে যদি আমরা অর্থবহ সংস্কার না করি তাহলে কিন্তু এই প্রবলেম কন্টিনিউ করবে। জি So, ব্যারিস্টার বড়ুয়া, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে কেবল মে মাসে অর্থাৎ গেল মাসে গণপিটুনির সহিংসতায় নিহত 31, ধর্ষণের শিকার 83 নারী ও শিশু। তার মধ্যে একটা ঘটনার আমরা বিচারিক আদালতে বিচার করতে পারলাম। ফলে এইটা নিয়ে নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। রাষ্ট্রপক্ষ রাষ্ট্র আইনজীবী নিযুক্ত করেছে আসামি কি বলে যারা নির্যাতিত হয়েছেন সেই ফ্যামিলির পক্ষে। ফলে সেইখান থেকে আমরা বাকি ধরেন একটা যদি করতে পারি, বাকি 82টা তো করতেও পারিনি, সেইটা কেন পারি না? ধন্যবাদ আপনাকে। 82টারও বাইরে আপনি যদি আজকে পত্রিকাগুলোতে রায় সংশ্লিষ্ট যে রিপোর্টগুলো হয়েছে সেই রিপোর্টে বিচারকের তিনি Observation. কিছু অবজারভেশন দিয়েছেন। সেই অবজারভেশনগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে ওনার কোর্টেই 1800 মামলা বিচারাধীন এবং সবকটাই বিভিন্ন শিশুর হয় ধর্ষণ, নয়তো কোনো না কোনো সহিংসতার কারণে, অপরাধের কারণে হচ্ছে বিচার। তো এই 1800 মামলাটার বিচার উনি কতদিন ধরে করছেন সেটা তো একটা প্রথমে প্রশ্ন করতে হয়, যে রামিসারটা আপনি 4 দিনে শেষ করলেন, বাকি 1800 মামলা বিচারাধীন, তার মানে সেগুলো কতদিন ধরে, সেই ইনফরমেশন কিন্তু কোথাও নেই। যেটা আমার কলিগ রাসনা ইমাম যে কথাগুলো প্রিটি মাচ ক্লিয়ারলি বললেন, সেই জায়গাটায় আমি শুধু যুক্ত করব ওর সাথে। সেটা হলো যে আপনার ডিফেন্সের একজন লয়ারের কথা আপনি বললেন, ডিফেন্সের লয়ারের জায়গাতে আমার অ্যাজ এ প্র্যাকটিশনার অনেকগুলো জায়গায় খটকা লেগেছে যে ডিফেন্সে রাষ্ট্রপক্ষ থেকে যখন ডিফেন্স দেওয়া হয়, প্রথমত হচ্ছে ঢাকা বার সিদ্ধান্ত নিল কোনো সাপোর্ট দেবে না। সেটাও আসলে খুবই আপত্তিকর একটা পজিশন, কারণ এটা তার কনস্টিটিউশনাল রাইট অ্যাজ ওয়েল এস লিগাল রাইট, যে লিগাল অ্যাসিস্ট্যান্স পাওয়াটা। সেটা না পেলে যেটা হয়, আপনি হচ্ছে পপুলিজমের ফাঁদে যদি পড়ে যান, আপনি চিন্তা করবেন হচ্ছে যে না এখনই ধরে তাকে ফাঁসি দিয়ে দিতে হবে টাইপের আলাপ। কিন্তু যখনই বিচারের প্রশ্ন আসবে, সেই বিচারের প্রশ্নে আপনাকে অবজেক্টিভিটিটা আসলে মেনটেন করতেই হবে। এখানে আপনার ইমোশনের কোনো সুযোগ কিন্তু নেই, ইমোশন কাজ করানোর। কিন্তু এই রায়ের মধ্যেও দেখবেন যে আসলে ইমোশনের প্রতিফলন, এবং যিনি ডিফেন্সের লয়ার তিনি কি আর্গুমেন্ট করেছেন, তিনি আসলে সুযোগগুলো পেয়েছিলেন কিনা, এখানে ভাইটাল এভিডেন্সগুলো কি 164 জি 164 নিয়ে আমাদের জুরিসডিকশনে অসংখ্য ভালো ভালো জাজমেন্ট আছে যেখানে পরিষ্কার করে বলছে এটা কনক্লুসিভ এভিডেন্স না, যদি ভলান্টারি না হয়। তাকে গ্রেফতার করার পরে পুলিশ হেফাজত থেকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা যে ভলান্টারি হচ্ছে সেইটা আসলে প্রিজিউম করা খুবই বাংলাদেশের পরিস্থিতিতে মুশকিল। কারণ আমি নিজেই অন্তত দুটো ঘটনার কথা যদি আপনাকে উল্লেখ করি, সবুজবাগ থানার এক মামলাতে দুই ভাইকে হচ্ছে 164 করলেন তারা, যে এক ব্যক্তিকে কেটে টুকরো টুকরো করেছেন, করার পরে তারা সেটাকে মাটিতে পুঁতে রেখেছেন বা নদীতে ফেলে দিয়েছেন, এরকম কিছু। 5-7 বছর পরে সেই যাকে টুকরো টুকরো করেছে তারা ফিরে আসলো। সে ফিরে আসার পরে আপনারা সবাই রিপোর্ট করলেন যে মৃত ব্যক্তি তো ফিরে আসলো, তাহলে তারা 164-এ কী করেছিল? যে পরিমাণ হচ্ছে আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন আছে, কে কতটা আসলে সাকসেস স্টোরি দেখাতে পারছে। সেই জন্য লম্বা ইনভেস্টিগেশনের পথে না গিয়ে পিটিয়ে যদি কথা কারো মুখ থেকে বের করে ফেলতে পারি, সেটা যে ধরনের কথাই হোক না কেন, তাহলে সেটাকে তারা ওই সাকসেস স্টোরিতে হচ্ছে যুক্ত করছেন। তাদের এক একজনের নতুন সব সাকসেস স্টোরি তৈরি হচ্ছে, সেগুলোর উপরে ভিত্তি করে প্রমোশন হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। ফলে এই যে 164-এর উপরে সোললি রিলাই করা যে কতটা ভয়াবহ একটা ব্যাপার বিচারের ক্ষেত্রে, সেটা অলরেডি প্রমাণিত আমাদের জড়িত। কিন্তু এখানে তো মেডিকেল রিপোর্ট সবই আসলো। আমি বলছি যে সেগুলোকে নিয়ে আপনার প্রপারলি ডিফেন্ড করার জন্য ডিফেন্সের যে লয়ার তিনি আসলে সুযোগ পেয়েছিলেন কতটা। কারণ আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই সংবাদপত্রেই পড়েছি যে তিনি ওখানে প্লি বার্গেনিং করছেন, অর্থাৎ তিনি বলছেন যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য তিনি আবেদন করছেন, তিনি মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য সাবমিশন রেখেছেন। এই ডিফেন্সে হঠাৎ করে প্লি বার্গেনিংয়ের এক্সারসাইজ আমাদের দেশে কবে থেকে শুরু হয়ে গেল? এটা তো ডিফেন্সের থেকে আমরা তো এই বার্গেনিং এখানে করি না। প্লি বার্গেনিংয়ের হচ্ছে আপনার সিস্টেম হচ্ছে আপনি পশ্চিমা দেশগুলোতে পাবেন, লিগাল সিস্টেমের মধ্যে সেটা ইনকর্পোরেটেড। এখানে প্লি বার্গেনিংয়ের সুযোগ কই? অর্থাৎ আপনি প্রথমেই শুরুতেই ডিফেন্স থেকে শাস্তিটা মেনে নিচ্ছেন, অপরাধটাকে স্বীকার করে নিচ্ছেন, নিয়ে শাস্তির পরিমাণটাকে কমানোর জন্য বার্গেনিং করছেন প্রসিকিউশনের সাথে। এই যে সিস্টেমটা সেটা করে কখন? ট্রায়াল শুরু হওয়ারও আগে। ট্রায়াল হওয়ার পরে তিনি যদি প্লি বার্গেনিং করেন, তার মানে হচ্ছে ওনার পুরো ডিফেন্সের জায়গাতে অত্যন্ত দুর্বল ডিফেন্স ছিল।
ডিফেন্স পাওয়াটা তো হচ্ছে, বারবার বলছি যে এটা লিগ্যাল অ্যাজ ওয়েল এজ কনস্টিটিউশনাল রাইট। যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, আই এম নট সাপোর্টিং দেম, তাদের মোরাল জায়গা থেকে বলেন, আইনগত জায়গা থেকেও একিউজদেরকে সাপোর্ট করার কিছু নেই, কিন্তু তাদের যে লিগ্যাল রাইটটা সেটা তো এনশিওর করার ব্যাপার কিন্তু আছে। আপনার এই দেশের জায়গাগুলো বহু দায়িত্বশীল লোকজন পর্যন্ত এই বিচারই করতে চায় নাই। তারা তো বলেছিল তারা স্বীকার করছে, তাদেরকে প্রকাশ্যেই ওই এই 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 আলাপগুলো তো হচ্ছে আই ফর আই এর যে থিওরি, সেই লিগ্যাল সিস্টেমে তো আমরা নেই। আমাদের দেশে যে লিগ্যাল সিস্টেম সেটা এখনও পর্যন্ত সেকুলার লিগ্যাল সিস্টেম। এই সেকুলার লিগ্যাল সিস্টেমের মধ্যে আপনি কিভাবে লিগ্যাল ব্যাপারগুলোকে প্রমাণ অপ্রমাণ করবেন সেটা আজকে আমি নতুন করে বলছি কথাটা তা না, 200 বছর আগে থেকে এস্টাবলিশড এই সিস্টেমগুলো, সেটাকে আমরা চর্চা করতে করতে মানে আপনি কি বলছেন এই আগাচ্ছি। রায়টা নিয়ে একটু তাড়াহুড়া করলো? ডেফিনেটলি আপনি যখন, আমি বিচারকের কথাই যদি ধরি, উনি নিজেই যখন বলছেন 1800 মামলা পেন্ডিং, এই মামলাটা 4 দিনের মধ্যে করলেন, এই শো অফ করার তো দরকার ছিল না, সাফিসিয়েন্ট টাইম দেওয়াটাই উচিত ছিল। যখন আপনি নতুন আইনের কথা রসনা উল্লেখ করেছেন, ওনার কথা সূত্র ধরেই যদি বলি যে 90 দিনের কথাটা উনি উল্লেখ করলেন, 90 দিন কবে থেকে? 90 দিনও ওনারা এনেছেন চার্জ ফ্রেমিংয়ের দিন থেকে 90 দিনের মধ্যে হচ্ছে কমপ্লিট করতে হবে। চার্জ ফ্রেম কবে হবে সেটার তো টাইমিং ঠিক করা নেই। চার্জ ফ্রেমিং তো হচ্ছে মাসের পর মাস পেছাতে পারে বিভিন্ন কারণে। আমরা ডিসচার্জের জন্য অ্যাপ্লিকেশন দিই, সেটা যদি না হয় তারপর আবার উচ্চ আদালতে যাই, নানান কারণে কিন্তু ডিলে হতে পারে। আমি বলছি না যে আপনার দ্রুত করা যাবে না বা করা উচিত না, কিন্তু 4 ডেজ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, যেখানে আপনি এই যে মিডিয়ার কথা যেটা আসছে, যে আপনি মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এই নিয়ে আলাপ আলোচনার কারণে হোক, একটা প্রেশার সবাই ফিল করেছেন, ওনারা দেখাতে চেষ্টা করেছেন যে না আমরা বিচার ব্যবস্থাকে শক্তিশালী করছি, কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে, যিনি বাংলাদেশের অন্য আরেকটি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে একই রকমের ঘটনার শিকার হয়েছে একটা বাচ্চা, তার ফ্যামিলি তো এই বিচারটা পাচ্ছে না। কনস্টিটিউশন তো আপনাকে বলছে যে আর্টিকেল 27 অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই হচ্ছে সমান, তার মানে ইকুয়াল হচ্ছে সবাই, এই অন্তত বিচারিক জায়গাতে এসে ইকুয়াল ট্রিটমেন্ট পাবে, কিন্তু ইকুয়াল ট্রিটমেন্ট পাচ্ছে কই? এইটাকেই আমরা ইংরেজিতে বলছি আমাদের লয়ের ভাষায় সিলেক্টিভ জাস্টিস। তো আপনি তো সিলেক্টিভ জাস্টিস দিতে শুরু করলেন হচ্ছে বিকজ অফ দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রেশার, মিডিয়ার প্রেশারের কারণে। ফলে জুডিশিয়ারি দুর্বল হবে আরও এই জায়গাটায়, শক্ত না হয়ে। যেটা আরও যেটা বলা, এটা তো হচ্ছে একটা পার্টিকুলার ইস্যু আসলো, একটা হাইপ তৈরি হলো, আপনি হচ্ছে দেখালেন যে 4 দিনের ভিতরে বিচার করা সম্ভব। এই যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো এখানে রয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই হচ্ছে মৃত্যুদণ্ড দিলেন। ওয়াইফের বিষয়ে উনি কী বলেছেন, আমি যদি পত্রিকাতে যা এসছে সেটাই যদি বলি, তিনি সোহেল রানাকে সহযোগিতা করেছে। বাধা না দিয়ে সহযোগিতা করেছেন, বাধা না দেওয়া সহযোগিতার কারণে মৃত্যুদণ্ড দিলেন। এখন উনি আসলে 164-এ কী বলেছিলেন সেটা তো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দেখতে হবে যে সেটা কর্পোরেট করলো কি না, উনি ডিসকাশনটা কী করলেন রায়ের ভিতরে। এই যদি না হয় দেখবেন যে ওনার ওয়াইফ মোস্ট লাইকলি হয় ওনার সাজা কমে যাবে, নয়তো খালাস পেয়ে বের হয়ে আসছে উচ্চ আদালতে এসে। উচ্চ আদালতে এসে। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু নিশাত সুলতান আপনার কাছে আসতে চাই। আপনার আসিয়া হত্যাকাণ্ডের কথা নিশ্চিতভাবেই মনে আছে, গেল অন্তর্বর্তী সরকারের সময় তখনও কিন্তু ব্যাপক তোলপাড় হয়েছিল এবং সেই মামলায়ও নিম্ন আদালতে রায় হয়েছিল এবং সেই মামলার সাজা এখনো কার্যকর হয়নি। এটা খুব সাম্প্রতিক উদাহরণ বলে দিচ্ছি। এর আগের অসংখ্য ঘটনা, ধরেন আপনার মাঝখানে মনে আছে শিশু নির্যাতন, পাম্প দিয়ে, সাইকেলের পাম্প দিয়ে অনেকগুলো শিশুকে মেরে ফেলে, তার একটি মামলারও সাজা কার্যকর হয়নি। ফলে এই রামিসা হত্যা রায়ের বার্তা আপনি শিশুদের নিয়ে লেখেন, তাদের সাইকোলজি খানিকটা বোঝেন বলে আমরা ধারণা করি, খুব আশাবাদী করছে কিনা? যদি বলি হ্যাঁ, নিশ্চিতভাবে এটা একটা ইতিবাচক বার্তা দেয়, কারণ একটা তো কথা আছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। তো খুব দ্রুত একটা বাস্তবায়ন হয়েছে, মানে রায়টা এসেছে, এটা তো অবশ্যই আমাদেরকে সাধুবাদ জানাতে হবে। কিন্তু একই সময়ে এই মে মাসে যদি আমি চিন্তা করি, মে মাসে এটা আমি মহিলা পরিষদের তথ্য মতে মোট কিন্তু 59টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। তো এখন রামিসার ক্ষেত্রে আমরা দেখছি যে 4 দিন বা 5 দিন, যাই হোক 4 দিন বা 5 দিনের মাথায় একটা রায় এসেছে, কিন্তু বাকি 59 অর্থাৎ 58টি শিশুর কেন এই ব্যবস্থাটা নেওয়া হয়নি? তার মানে কি সম্ভব, জিনিসটা খুব দ্রুত কিন্তু সম্ভব, কিন্তু হয়নি। কিন্তু এটা যদি হয় তাহলে কিন্তু আরেকটা বৈষম্যমূলক একটা
পরিস্থিতির কিন্তু আমাদের আমরা এক্সাম্পল দেখতে পাবো। আর ন্যায় বিচার তো কেবল আসলে ভাইরাল কেসের ক্ষেত্রে হওয়ার কথা না, ন্যায় বিচার তো প্রতিটি কেসের ক্ষেত্রে কিন্তু ন্যায় বিচার পাওয়ার দাবি রাখে, কারণ প্রতিটি শিশু কিন্তু আমাদের চোখে সমান। প্রতিটি শিশুর বিরুদ্ধে হওয়া যে অন্যায়গুলো সেটা কিন্তু সমান মনোযোগের দাবি রাখে। আজকে আমরা রামিসার যে কেসটা আমরা দেখতে পাচ্ছি যেটা করলাম, এবং এটার জন্য আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় গিয়েছেন, কিন্তু বাকি যে 58টি শিশু তার বাসায় কি তার যাওয়া সম্ভব না? এটা কাম্য নাকি এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার। তো রামিসা কোনো একভাবে এটা হয়েছে, এবং আমরা দেখেছি যে আজকে যেটা বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী উনিও বলেছেন কি অ্যাটর্নি জেনারেলকে উনি বলেছেন যেন তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এরকমও বলা হয়েছে যে পুলিশদেরকে পুরস্কৃত করার ব্যাপারটা। তো এখন আমি বলতে চাই আসলে পুলিশকে, এটা তো পুলিশের কর্তব্যই ছিল, এটা তো করারই কথা ছিল। এখন বাড়তি যখন পুরস্কারের ব্যবস্থা করা হবে, তাহলে অন্যান্য কেসের ক্ষেত্রে আমরা যদি এরকম পুরস্কার না হয়, এ ধরনের যদি দৃষ্টি আকর্ষণ না করা হয়, তাহলে সেই কেসগুলোকে দিনের পর দিন ঝুলতে থাকবে। এবং আমাদের তথ্য কি বলছে, আমরা 2022 সালে আমি একটু দেখছিলাম যে এটা হচ্ছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য, 508টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 2023 সালে 885টি, 2024 সালে একটু কমেছে 337টি, এরপর হলো 24 সালে 629টি, এবং এই বছর এই কয়েক মাসে অর্থাৎ 5 মাসে 535টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং পর্দার অন্তরালে রয়ে গেছে এর থেকে হয়তো 3 গুণ বা 4 গুণ বেশি কেসের মধ্যে রয়েছে। কিন্তু বিচারের জায়গায় যদি আসেন, প্রথম আলোর একটা রিসার্চে আমরা দেখেছি 2009 থেকে 2020 সালের মধ্যে 11 বছরে মাত্র 5টি ধর্ষণের মামলার রায় হয়েছে, যেখানে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্র্যাকের আরেকটা রিপোর্ট যেটা আমরা দেখেছি 2025 সালে জানুয়ারি থেকে জুন, আপনারা আরো ভালো বলতে পারবেন, 4040টি মামলার নথি সেটা পর্যালোচনা করে দেখা গেছে সাজা মাত্র 3% হয়েছে। এছাড়া প্রথম আলোর আরেকটা রিপোর্ট ছিল যেখানে বলা হয়েছে ধর্ষণ এবং নারীদের শিশুদের প্রতি যে যৌন হয়রানি কিংবা অন্য ধরনের যে ভায়োলেন্সগুলো, তার এগেনস্টে মাত্র সাজা 3% আমরা দিতে পেরেছি। তো এই যখন অবস্থা, তখন আজকে হয়তোবা পার পেয়ে যাবে একটা সময় যে হ্যাঁ সবাই দেখছে যে একটা সাজা খুব দ্রুত দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাস কিন্তু ক্ষমা করবে না। আজকে এই ঘটনাটা হয়েছে, এরপরে যদি আরেকটা রামিসার মতো ঘটনা হয়, তখন কিন্তু আবার সেই প্রসঙ্গগুলো আসবে যে গত ঘটনাতে মানে রামিসার ঘটনা এরকম হয়েছিল, কিন্তু তারপর আসলে কিন্তু নড়ে চড়ে বসেনি, সেই বিষয়গুলো আমরা দেখতে পাইনি। তো আজকে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি শিশু আমার কাছে মনে হয় সমান দাবি রাখে তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিকারের। জি, আরেকটা জিনিস নিশাত আপনি একটু বলবেন কিনা, আমরা সবসময় বাংলাদেশে ধরেন এই যে রামিসার নাম জানি, মানে যিনি অপরাধের শিকার হন তার নাম জানি, এমনকি তার পরিবারের সদস্য। রামিসার বাবা বলছিলেন যে তিনি এদেশে এখনো অনেকে এই শব্দটা ব্যবহার করে, কোট আন কোট ধর্ষিতা রামিসার বাবা। মেয়েটি তো মারা গেছে, কিন্তু তার বাবাকে এই ট্যাগটা নিয়ে বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা কেউ যিনি ধর্ষণ করলেন তার বাবার নাম জানি না, তাকে যারা সহযোগিতা করলেন তার বাবার নাম জানি না। এবং আমাদের দেশে অনেক মামলা আমরা দেখি যে পুলিশ আসামিকে নিয়ে যাচ্ছে, আদালতে রায় হওয়ার আগেই ধর্ষক অথবা ছিনতাইকারী অথবা হত্যাকারী সেই ট্যাগ দিচ্ছে। ফলে এগুলো ন্যায় বিচারের জন্য কতখানি অনেক বড় প্রতিবন্ধকতা। আর এই যে ধর্ষিতা শব্দটিকে যে আসলে ধর্ষণের শিকার বলতে হবে, এই অ্যাওয়ারনেস তো আমরা মিডিয়াতেও দেখি না। যারা সবসময় এই রিপোর্টগুলো করছেন তাদের জেন্ডার সংবেদনশীল শব্দ সম্পর্কে জানা কিন্তু খুব বেশি প্রয়োজন। আমরা কেন আসলে একটা শিশুকে ধর্ষিতা বলছি? তার তো অপরাধ নাই, সে একটা ঘটনার শিকার, তার বিরুদ্ধে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা পরিবার থেকেও নাই, এটা আমরা রাষ্ট্র থেকেও দেখি না। অনেক ক্ষেত্রে সাংবাদিকতায় পেশায় যারা আছেন, মিডিয়াতে যারা আছেন, তাদের সব জায়গাতে আমার কাছে মনে হয় যে সচেতনতার অনেক বড় আসলে ঘাটতি রয়ে গেছে, যার কারণে এই সেই শব্দগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারছি। আমরা একটা বিরতি নিই। ব্যারিস্টার আসনি ইমাম, এই রায় কার্যকরের জন্য একটা সময়সীমার কথা বলা হচ্ছে, আপনি একটু করে বলছিলেন এই রায় কার্যকরের আসলে বাস্তবসম্মত যে প্রক্রিয়া এবং আমাদের বিচার ব্যবস্থা তো আর হঠাৎ করে পাল্টে যাবে না, মানে কতদিন সময় লাগতে পারে এবং কিভাবে হবে সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। দুটো ইস্যু জানতে চাই, একটা হচ্ছে এই রায়টা একটা নির্দিষ্ট সময়সীমা বলা হয়েছে, সেটা কার্যকর করার জন্য কতগুলো পদক্ষেপ, কতখানি সময় লাগতে পারে ছোট করে বলবেন। সেই সাথে হচ্ছে যে আমরা তো আসলে অল্প কিছু ঘটনা বা পরিসংখ্যানের কথা জানি, এরকম অনেক ঘটনা নিশ্চিতভাবেই থাকে যেটা পরিবার আশপাশের কারণে প্রকাশিতই হয় না। শিশুদের ক্ষেত্রে এটা বেশিরভাগ সময় শিশুরা কাছের মানুষজনের দ্বারাই হয়।
ফলে এই যে যেসব ঘটনা আমরা জানি না সেগুলোই বা দূর করব কিভাবে? ধন্যবাদ মিশু। আমি প্রথমেই বলি প্রক্রিয়াটা, এখন তো একটা রায় আমরা পেয়ে গেছি, এরপরে এই রায়টা কনফার্মেশনের জন্য হাইকোর্টে যাবে, সো সেখানে একটা শুনানি হবে, তারপরে আপিল বিভাগ আছে যেখানে আরেকটা শুনানি হবে, এবং আপিল বিভাগে তারপরে রিভিউরও অপশন আছে যাই সিদ্ধান্ত হোক না কেন। সো অনেকগুলো ধাপ কিন্তু এখনো আছে, এবং নর্মাল কোর্সে এই ধাপগুলো পার করতে বছরের পর বছর সময় লেগে যায়। যদিও আমি দেখেছি যে আমাদের মাননীয় আইন মন্ত্রী উনি বলেছেন যে দ্রুত করলে, প্রাধান্য দিয়ে করলে সেক্ষেত্রে 3 মাসের মধ্যে সম্ভব। একটা কিন্তু হিসাব দিয়েছেন উনি, 2 একটা সপ্তাহ। হিসাব দিয়েছেন যেরকম দ্রুত গতিতে এই রায়টা আমরা পেয়েছি। সো ওরকম যদি একেবারে টপ প্রায়োরিটি দিয়ে প্রত্যেকটা কোর্ট এটাকে ট্রিট করে, সেক্ষেত্রে এটা হয়তো সম্ভব 3 মাসের মধ্যে। কিন্তু আমার পয়েন্টটা আবারও একই, এটা তো শুধু একটা মামলা, এরকম তো শত শত মামলা আছে, প্রত্যেকটা মামলাকে তো এভাবে প্রাধান্য দিয়ে করবে না। তাই আমাদের দরকার সাস্টেইনেবল বা টেকসই কিছু সংস্কার সিস্টেমের। এবং আপনি আরেকটা কথা বললেন আন্ডার রিপোর্টিং এর কথা। হ্যাঁ, যে চিত্রটা পরিসংখ্যানে বেরিয়ে এসছে তার থেকে আরো অনেক ভয়াবহ চিত্র, যেটা হয়তো পরিসংখ্যানও করতে পারছি না কারণ এগিয়ে এসে রিপোর্টিং করছে না। তো আমাদের কিন্তু দেখতে হবে যে রিপোর্টিংটা কেন করছে না। এর বড় অনেকগুলো কারণ আছে। একটা তো হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে, যে কেউ যদি রিপোর্টও করে এগিয়ে এসে, প্রথমত তো একটা স্টিগমা পড়ে যায় তার উপরে। ভিকটিম ব্লেমিং এর আমাদের টেন্ডেন্সি আছে, দেখা যাচ্ছে তাকেই দোষারোপ করা হবে, তার ফ্যামিলিকেই দোষারোপ করা হবে। সো সেটা একটা বড় কারণ যে কেউ যদি এগিয়ে আসতেও চায়, তার আশেপাশের বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা তাকে ডিসকারেজ করে। এবং আরেকটা কারণ হচ্ছে দীর্ঘসূত্রায়িতা, বছরের পর বছর মামলা চলবে এবং মামলায় কনভিকশন রেট অত্যন্ত লো, 2% বা বিলো যতটুকু আমি জানি। তার মানে ধর্ষণের মামলাগুলোতে এটার মানে পরিসংখ্যানও আছে। আই থিঙ্ক ব্র্যাক এবং সুপ্রিম কোর্ট মিলেই জরিপ করেছেন, আমার সহবক্তা বলছিলেন যে ওখানে মনে হয় 2% বা 3% এসছে। সো তার মানে আপনাকে পরামর্শ দেবে আশেপাশের লোক যে তুমি বছরের পর বছর মামলা করবে, তোমার অনেক খরচ হবে এবং ইভেন্চুয়ালি কনভিকশন হবে না, সবাই জানবে তোমার বাচ্চার বা তোমার মেয়ের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এটা আরেকটা বড় কারণ। এবং থার্ড, আমরা আলাপ করছিলাম পুলিশ স্টেশন, যেখানে গিয়ে আমি রিপোর্টটা দায়ের করব, সেটা কি নারী বা শিশু বান্ধব? একেবারেই না, এখনো না। কারণ অনেক এক্সট্রিম কেসেস আছে যে পুলিশ স্টেশনে গিয়ে আবারও ধর্ষণের শিকার হয়েছেন, এবং অত এক্সট্রিম কেসেসে যদি আমরা নাও যাই, বেশিরভাগই কিন্তু বেসিক ট্রেনিংই নেই কিভাবে হ্যান্ডেল করতে হয় এরকম, এই যে রেসপন্স ট্রমা, ইনফর্মড ট্রমা রেসপন্স যেটাকে বলে, ট্রেনিং নেই। নারী পুলিশ ডিপ্লয়েড অ্যাডেকুয়েট সংখ্যায় নেই প্রত্যেকটা পুলিশ স্টেশনে। সো পুলিশ স্টেশনগুলোকে যদি আমরা বান্ধব না করতে পারি, সামাজিক প্রেক্ষাপটটাকে জনসচেতনতার ক্যাম্পেইনের মাধ্যমে যদি বদলাতে না পারি, তাহলে রিপোর্টিং কিন্তু কখনোই আসল চিত্রটা তুলে ধরবে না। জি, ব্যারিস্টার বড়, আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই ধরনের অপরাধের মানে বাড়ার পরিসংখ্যানটা যদি আপনি দেখেন, একটু আগে নিশাত বলছিল 22, 23, 24, 25 এবং 26-এ 5 মাস, এটা হচ্ছে 24 ছাড়া পুরোটা সময় ঊর্ধ্বমুখী। এটি কেন হতে পারে? এবং আমরা তো এটা সর্বোচ্চ শাস্তি হিসেবে যখন মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো 6 বছর আগে, তারপরে তো এটা কমার কথা। ফলে মৃত্যুদণ্ডও কি আসলে এই ধরনের অপরাধ, সহিংসতা শিশুদের উপর, নারীদের উপর কমাতে পারছে? ডেফিনেটলি না। এটা রাসনা ক্লিয়ারলি উল্লেখ করেছিলেন যে আসলে মৃত্যুদণ্ড আসার পরেও 2020-এ অ্যামেন্ডমেন্ট করে কোনো রকমের কিন্তু কমেনি। এই পরিসংখ্যানগুলো আপনার আমাদের কাছে বিভিন্ন অর্গানাইজেশন করে, যেমন ধরেন আইন ও সালিশ কেন্দ্র একটা কিন্তু পরিসংখ্যান বের করে। আমি যদি 2025-এর ওনাদের যে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে কি সারা দেশে রেপ এবং গ্যাং রেপকে ওনারা আলাদা দুটো ক্যাটাগরি করেছেন। রেপ এবং গ্যাং রেপের যে টোটাল পরিমাণ ছিল জানুয়ারি থেকে ডিসেম্বর 2025, তাতে 749টি ঘটনা ঘটেছে এবং কেস ফাইল হয়েছে 632টি। 107টির বিষয়ে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। এইটাও হচ্ছে আন্ডার রিপোর্টিংয়ের ব্যাপারটা তো অলরেডি আলোচনা এসছেই। সেটাকে যদি কনসিডার করি তাহলে ধরে নিতে হবে যে অ্যাকচুয়াল ফিগার আসলে এর চাইতে অনেক বেশি 2025-এও। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি দেখবেন যে সময়টা একটা বড় রকমের ইন্ডিকেটর। সেই তুলনায় 24-এ আইন ও সালিশ কেন্দ্রের যে রিপোর্ট, 24-এ কিন্তু ঘটনা কম। 24-এ সংখ্যাটা ছিল 334, এবং এই 334টি ঘটনায় 401, তার মধ্যে কেস ফাইল হয়েছে 334, 401ও ধরি, সেটা 25-এ এসে আপনার বেড়ে গিয়ে হয়ে গেল 749।
সিগনিফিক্যান্ট কিন্তু ইনক্রিজ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটাকেও আপনাকে এখানে কনসিডারেশনে নিতে হবে। ওই সময়টা পলিটিক্যাল টার্মোয়েল ছিল, পলিটিক্যাল টার্মোয়েলের মধ্যে আসলে অন্য ধরনের অপরাধগুলোর বিস্তার অনেক ক্ষেত্রেই একটা ইম্পসিবল জায়গার মধ্যে চলে গিয়েছিল, অ্যাটলিস্ট আফটার জুলাই। তো এরপরে আবার ভিন্ন ধরনের অপরাধের মাত্রা বেড়েছে, মব সন্ত্রাস বেড়েছে, নানান কিছু হয়েছে, কিন্তু রেপের সংখ্যা দেখা যাচ্ছে কি 2024-এ কম। 25-এ আবার দেখা যাচ্ছে কি যখন ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে তখনও বেসিক্যালি তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপরে কোনো নিয়ন্ত্রণ তাদের হাত ছিলই না। সেই সময়টাতে দেখেন বৃদ্ধিটা কিভাবে বেড়েছে। আবার উল্টো চিত্রটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যেটা নিশাত আপা একটু আগে বললেন, সেটা হলো যে 2026-এ এই 5 মাসের যে পরিসংখ্যান সেটার সংখ্যাটাও কিন্তু 500 ছাড়িয়েছে। তাহলে এখন একটা নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকার আসার পরে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাগুলো শুরুতেই খুব স্ট্রং ভয়েসে যে ঘোষণাগুলো দিয়েছিলেন, সেই ঘোষণার কার্যকর বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সে অর্থে যদি বাস্তবায়ন না দেখলে কি হচ্ছে, আপনার ললেস সোসাইটিতে কি হয়, আমি যদি কনসিকুয়েন্স নিয়ে আমার কোনো কনসার্ন না থাকে, আমি যা খুশি করতে পারি পার পেয়ে যাব, এই টেন্ডেন্সিটা তো হচ্ছে এক ধরনের আপনার অপরাধ প্রবণতা বাড়ার জন্য সহায়ক হিসেবে কাজ করে। তো এই সিচুয়েশনগুলো আপনার কিন্তু প্রিভেইল করছে 2025 থেকে 2026-এও কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করছি ওই টেন্ডেন্সিটাকে, এবং ল অ্যান্ড অর্ডার ফেল করার জায়গাটাকে, পুলিশের মোরালের জায়গাটা কিন্তু যে পরিমাণে বুস্ট আপ হওয়ার কথা ছিল সেই পুলিশের মোরালও কিন্তু বুস্ট আপ হয়নি। অনেকগুলো নেসেসারি অ্যাকশন যেগুলো নেওয়ার দরকার ছিল এই বাহিনীটাকে বুস্ট আপ করার জন্য, সেটাও কিন্তু করার মতো প্রক্রিয়া আমরা অন্তত পাবলিকলি কোনো ইনফরমেশন পাইনি। ইন্টারনালি যদি ওনারা কিছু করে থাকেন সেটা আমাদের এখনও পর্যন্ত জানার সুযোগ হয়নি। ফলে ওভারঅল যে সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেইটা বেশ খারাপই বলতে হবে এখনও পর্যন্ত। যেহেতু আমরা অপরাধের যে পরিসংখ্যানগুলো দেখতে পাচ্ছি এবং যে প্রক্রিয়ায় অপরাধগুলো ঘটছে সেটা, আর মৃত্যুদণ্ডের বিধান রাখার ক্ষেত্রে আমার পার্টিকুলার যে রিজার্ভেশনের জায়গা সেটা হচ্ছে, যখনই আপনি মৃত্যুদণ্ডের বিধান রাখছেন দেখেন ওই পরিবর্তনের পর থেকে কিন্তু ধর্ষণের পরে হত্যার পরিমাণ বাড়বে, কারণ আপনি প্রমাণ রাখতে চাইবেন না। প্রমাণ রাখতে না চাওয়ার ফলে আপনি একদিকে টাইট দিতে চাইবেন তো আরেকদিকে লুজ হচ্ছে, এরকমের একটা অবস্থা। ফলে এটার মধ্যে অ্যাক্টের মধ্যে ব্যালেন্স করার একটা ব্যাপার থাকে আইনি। আপনি ধরেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াটা আসলে মৃত্যুদণ্ডের চাইতে যে অনেক বেশি কষ্টকর, অনেক বেশি বেদনাদায়ক, এই কনসেপশনটা আমাদের মধ্যে নাই। আমরা ইমিডিয়েটলি এখনই ঝুলিয়ে দাও মেরে ফেলো টাইপের, মানে একদম ইনস্ট্যান্ট জাস্টিস হাতে পাওয়ার প্রক্রিয়ার মধ্যে চিন্তাধারাগত জায়গাতে ওখানে আটকে আছে। ফলে কি হচ্ছে, মৃত্যুদণ্ডের মতো বিধান আনার ফলেও কমছে না, উল্টো মেরে ফেলার ঘটনা ঘটছে। আপনি কেবল এই শিশু রামিসার কথাটাই চিন্তা করেন, কিভাবে হত্যা করলো। আপনি একটা মশা মারতে গেলেও তো মানুষ দুবার চিন্তা করে, সেখানে একটা শিশুকে গলা কেটে ফেলছে, হাত কেটে আলাদা করছে, সেটা আলাদা করে রাখছে, বিভৎস তার বর্ণনা। মানে এটা কোনো সুস্থ মানুষের তো সুস্থ থাকার মতো কথা না এরকম ঘটনাগুলো শোনার পরেও, দেখা তো দূরের কথা, কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, আমরাই ঘটাচ্ছি, মানুষ ঘটাচ্ছে, সোসাইটির মানুষগুলো ঘটাচ্ছে। এর চাইতেও বিভৎস ঘটনা ঘটছে তো, কেটে টুকরো টুকরো করে হচ্ছে এক একটা অংশ এক একটা নদীতে ফেলে দিয়েছে, এরকম মামলাও আমি ডিল করেছি। মানে সেটা রেপের ঘটনা না যদিও, অন্য আরেকটা ঘটনা, কিন্তু হত্যাকাণ্ডগুলো হচ্ছে। কিন্তু এই মৃত্যুদণ্ড আসলে কখনো এরকম হার্শ পানিশমেন্ট হলে যে আপনার অপরাধ প্রবণতা কমবে সেটা ভাবা কমপ্লিটলি ভুল ধারণা। নিশাত সুলতানা, এই যে বিশেষ করে শিশুদের ধরেন এই রামিসার হত্যার ঘটনা কিংবা এই ঘটনা, এটা অন্য শিশুদের মনোজগতে কি প্রভাব ফেলে, এবং এই রায় কার্যকর হলে সেটাও কি আমার মানে কন্যা সন্তান বলি বা ছেলে সন্তান বলি, যে কেউ তো ঝুঁকিপূর্ণ হতে পারে, স্কুলে কলেজে সেখানে কি বার্তা যাবে? মিশু, যখনই আমি এ ধরনের কোনো অনুষ্ঠানে আসি আমার মাথায় একটা চিন্তা থাকে যে আমার এই অনুষ্ঠান কি আমাদের শিশুরা দেখছে কিনা, বা তারা আমাদের অডিয়েন্স কিনা, এবং তারা যদি এই প্রোগ্রামগুলো দেখে আসলে তাদের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া চলছে মনের ভিতরে। দেখেন, শিশুরা কিন্তু বয়সে ছোট হতে পারে, কিন্তু তারা কিন্তু একজন মানুষ, এবং আমাদের সংবিধান বলেন, আমাদের আইন বলেন, প্রতিটা জায়গায় কিন্তু শিশুদেরকে সুরক্ষিত রাখার জন্য দায়বদ্ধ। এটা কিন্তু তাদের কোনো করুণা না,
কিন্তু আমরা যখন ডিসকাশনগুলো করি বা আলোচনাগুলো করি, তখন যারা শুনছে তারা হয়তোবা ভাবতে পারে যে তাকে হয়তোবা অনুগ্রহ করা মার্সি হচ্ছে করা কিংবা কৃপা করা হচ্ছে এবং তাদেরকে আমরা রক্ষা করতে পারছি, ঠিকমতো সুরক্ষা দিতে পারছি না জন্য এই আয়োজনগুলো আমরা করছি, কথা বলছি। তো এটা যদি শিশুরা হয়তো বা সরল জন্যই ওরা আমাদেরকে ক্ষমা করে দেয়, কিন্তু আমরা বড়রা ওদের জন্য যে জগৎটা তৈরি করেছি সেটা কিন্তু ক্ষমার অযোগ্য একটা অপরাধ। একটা রাষ্ট্র সে কিন্তু দায়বদ্ধ সেই দেশের প্রতিটি নাগরিককে এবং শিশুদেরকে সুরক্ষিত রাখা, এটা একটা অধিকার তাদের। এটা কিন্তু বাড়তি কোনো কিছু পাওয়া না। কিন্তু আজকে স্বাধীনতার 55 বছর পর আমাদেরকে শিশুদের সুরক্ষা নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা তো কোনো যুদ্ধ পরিস্থিতিতে নেই। আমরা জানি যে আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন অনেক নারীকে ধর্ষণ করা হয়েছিল বা তারা, আসলে আমরা তো সেরকম যুদ্ধ অবস্থায় নেই। তাহলে এই যে স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দিচ্ছি, সেখানে 350 থেকে মোটামুটিভাবে 600, 650 প্রতি বছর রিপোর্টেড ধর্ষণের ঘটনা, এছাড়া ধর্ষণের অ্যাটেম্পট টু রেপ যেটাকে বলা হয় সেটা আছে, মার্ডার আছে, অপহরণ আছে, শিশু শ্রম আছে। তাহলে আসলে আমরা বাংলাদেশকে কীরকম বাংলাদেশ তৈরি করলাম? আমি একটা এবার যে সরকারটি গঠিত হয়েছে তাদের একটি ক্যাম্পেইনে বলা হয়েছে যে সবার আগে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এই ক্যাম্পেইনটিকে রূপান্তর করা প্রয়োজন, সবার আগে শিশু, বাংলাদেশের শিশু। কারণ আমি যদি আজকে বাংলাদেশের শিশুদেরকে সুরক্ষিত না করি, সবার আগে বাংলাদেশ কোনোভাবেই যেতে পারবে না। একটু আগে কথা হচ্ছিল যে চাইল্ড হেল্প ডেস্কের ব্যাপারে। একটা সময় ছিল চাইল্ড হেল্প ডেস্ক হলো, এরপরে এটার সাথে জুড়ে দেওয়া হলো নারী ও শিশু, পরে প্রতিবন্ধী, তারপরে প্রবীণ, সবগুলো যখন একটা জায়গায় চলে আসছে তাহলে শিশুদের প্রায়োরিটি থাকলো কিভাবে? আমাদের অনেক কিছু হয়, আমাদের মেগা প্রজেক্ট হয়, আমাদের অনেক কিছু হয়, কিন্তু এই যে শিশুদের জন্য একটা পৃথক অধিদপ্তরের দাবি গত 2 যুগ পার হয়ে গেছে। শিশুদের জন্য পৃথক অধিদপ্তরের কথা বলা হলে তখন বলা হয় বাজেটের ঘাটতি রয়েছে, আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়ের বিষয় আছে, অনেক কথা বলা হয়। কিন্তু এ ধরনের মেগা প্রকল্প, আজকে এই মেগা প্রকল্প ঠিক আছে, প্রয়োজন আছে, কিন্তু আজকের শিশুরা যদি বিকল হয়ে যায়, তাদের আত্মবিশ্বাস যদি নষ্ট হয়, তারা যদি ভয়ভীতির মধ্যে দিয়ে বড় হয়, তাহলে আসলে এই মেগা প্রকল্প দিয়ে আমরা কি করব? এই শিশুরাই তো আমাদের মেগা প্রকল্প হওয়ার কথা। আপা, আপনি অনেকগুলো বিষয় বলছেন, বিশেষ করে তাহলে এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি আইন শৃঙ্খলার কথা বললেন। আমাদের আইন কি পর্যাপ্ত, নাকি শুধু আইনের অনুপস্থিতি, কোর্টের সংখ্যা কম, বিচারকের সংখ্যা কম, এগুলো ঠিকঠাক করলে আমাদের শিশুরা নিরাপদ হবে, নাকি আরো কিছু করতে হবে? না, আসলে অনেক কিছু করতে হবে। এটা একটা বহুমুখী অ্যাপ্রোচ আমার ধারণা নিতে হবে সরকারকে। প্রথমে যেরকম আমরা প্রতিরোধের দিকে তাকাতে হবে, কারণ ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে তো আইন কামস ইনটু প্লে বা জাস্টিস সিস্টেম তখন কামস ইনটু প্লে। তার আগে যাতে প্রবণতাটা কমে যায় সেটার জন্য আমরা প্রতিরোধের দিকে অনেক কিছু করণীয়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের দিকে তাকাতে হবে, বিশেষ করে প্রাইমারি এডুকেশন। এটা আমি কেন বলি, এর আগে অনেকবার বলেছি অনেক জায়গায়, যে এনসিটিবির একটা টেক্সট বুক আছে হোম সায়েন্স, এটাতে একটা চ্যাপ্টার আছে সেলফ ডিফেন্স। আপনি একটু চিন্তা করে দেখেন যে অর্থনীতির কথা বলছি, হ্যাঁ, এই হোম সায়েন্স বা হোম ইকোনমিক্স বিভিন্ন নামেই তো বলে। তো ওটা একদম বাচ্চা মেয়েরা কিন্তু বাধ্যতামূলকভাবে ওই চ্যাপ্টারটা, ওই বইটা তাদের পড়তে হয়, সাবজেক্টটা তাদের পড়তে হয়। ওখানে সেলফ ডিফেন্সের চ্যাপ্টারে একটা পার্ট আছে যেখানে লেখা আছে আকর্ষণীয় কাপড় পরা যাবে না। তার অর্থই হচ্ছে আকর্ষণীয় কাপড় যদি আমি পরি, তারপরে আমার সাথে ঘটনা ঘটে, আই এম টু বি ব্লেমড। মানে ভিকটিম ব্লেমিং এর একটা ফাউন্ডেশন কিন্তু আমরা এখান থেকে শুরু করে দিচ্ছি। সো এডুকেশনের দিকে তাকাতে হবে। আরেকটা কথা কেউ বলে না, সেক্স এডুকেশন। এটা কোনো না কোনো ফর্মে আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে হবে, কোনো না কোনো ফর্মে। মানে বাংলাদেশের প্রেক্ষাপট বলেন, কালচারাল, ধর্মীয় মূল্যবোধ বলেন, সবকিছু গণনায় নিয়ে যদি একটু ওয়েল ডিজাইনড অ্যান্ড একটা এজ অ্যাপ্রোপ্রিয়েট বাস্তবসম্মত কারিকুলামে ঢোকানো যায়, তাহলে কিন্তু অনেক দূর আমরা এডুকেট করতে মানুষকে সক্ষম হব একদম ছোট বয়স থেকে। শুধু যে বাচ্চাদের তা না, ফ্যামিলিজগুলোকে, পরিবারগুলোকেও এডুকেট করতে যে কিভাবে সেফ রাখা যায়। সিম্পল জিনিস যেরকম কনসেন্ট নিয়ে, সম্মতি নিয়ে বোঝানো খুব ইম্পর্টেন্ট ছোটবেলা থেকে। তারপরে গুড টাচ, ব্যাড টাচ, এগুলো বোঝানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আরেকটা জিনিস, অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনস আমাদের করতে হবে একদম ন্যাশনাল লেভেল থেকে, সরকারের লেভেল থেকে। এখানে আমরা কিন্তু প্রাইভেট সেক্টরকে যুক্ত করতে পারি। মানে বড় বড় যে কর্পোরেশনসগুলো আছে যারা বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসেস বিক্রি করে থাকে, প্রোডাক্টের প্যাকেজেই যদি একটা বার্তা যায় এরকম, এটা কিন্তু দেখতে হলে কিছু দূর হলেও এটার একটা ইম্প্যাক্ট পড়বে। সিগারেটের প্যাকেটে যেরকম স্ট্যাটুটরি ওয়ার্নিং থাকে, ওই ধরনের বার্তাগুলো যদি দেয়। তারপরে ধরেন আরেকটা জিনিস, আইনে
অনেকগুলো আইন আছে, আইন নেই যে তা না, কিন্তু আইনে ঘাটতি আছে, ডেফিসিয়েন্সিজ আছে, চিহ্নিত করে সেগুলো সংস্কার করা। কিন্তু ওরকম ধামাচাপা দেয়া আই ওয়াশ সংস্কার না যে মৃত্যুদণ্ড দিলাম কালকে থেকে সব বন্ধ হয়ে যাবে। মৃত্যুদণ্ডের ব্যাপারে তো দাদা বলেছেনই বিস্তারিত, এটা আবার বলার কিছু নেই, এবং উনি যা বলেছেন তার সাথে পুরোপুরি আমার সম্মতি আছে। তারপরে এবার হচ্ছে জাস্টিস সিস্টেমটাকে আমাদের ভিকটিম সেন্ট্রিক করতে হবে। এটা শুধু কিন্তু শাস্তি দেওয়ার জন্য না, যারা ভিকটিম তাদের কি আমরা কোনো ধরনের সহায়তা বা সাপোর্ট করছি, সেটা পুনর্বাসন বলেন, মেন্টাল হেলথ কাউন্সেলিং বলেন, বা তাদের যে যে আইডেন্টিটি ইচ্ছে মতো যে মিডিয়াতে তাদের ফ্যামিলি ডিটেলস, পার্সোনাল ডিটেলস, ছবি থেকে শুরু করে সব কিছু কিন্তু ডিসেমিনেট করা হচ্ছে। ওয়ারাজ এই ব্যাপারে কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগের রায় আছে, যে রায়টা আমরা মানছি না। সো রেসপন্সিবল জার্নালিজমেরও কিন্তু এখানে একটা বড় ধরনের ভূমিকা আছে। সো সর্বশেষ একটাই কথা বলবো যে ইস্যুটা যেহেতু এরকম ভাবে আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, আমাদের একটা ন্যাশনাল কমিশন বা ন্যাশনাল একটা টাস্ক ফোর্স গঠন করার সময় চলে এসছে, অ্যান্ড একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান থাকবে যে 5 বছরের মাথায় আমরা এই পদক্ষেপগুলো নিয়ে নামিয়ে আনবো হারটাকে। জি জি, ব্যারিস্টার জ্যোতির্ময় বলবো, আপনি এই মামলার রায়, বিশেষ করে ধর্ষণ বা এই জাতীয় শিশু নির্যাতনের ক্ষেত্রে সাজা খুবই কম হয় এবং বেশিরভাগ আসামি খুব দ্রুত জামিন পেয়ে বাইরে ঘুরে বেড়ায়, এবং তখন যেটা হয় যে যে নারীটি বা যে শিশুটিটার শিকার হয়েছিল সে আরেকবার মানে প্রতিদিন তাকে বিচারের মুখোমুখি হতে হয়। এই জামিনগুলো আসলে কিভাবে হয়ে যায়? দেখুন, দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে অর্থাৎ ভিকটিম বিচার পাওয়ার ক্ষেত্রে যে সংখ্যাটা, সেই রেশিওটা খুবই কম। সে কম হওয়ার পেছনের কারণটাকে কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি আমাদের যে পাওয়ার ইমব্যালেন্সটা সোসাইটির মধ্যে আছে, সেখানে হচ্ছে প্রথম যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে ট্রায়ালটা করবেন কাকে দিয়ে? সাক্ষী লাগবে তো। সাক্ষীর আপনার প্রোটেকশনের কোনো রকমের আইন আছে? উইটনেস প্রোটেকশনের কোনো আইন? আমরা উইটনেস প্রোটেকশনের আইনের কথা বলছি কিন্তু অনেক দিন ধরেই। সাক্ষীকে ঘরে ঢুকে কুপিয়ে মেরে ফেলার ঘটনাও তো ঘটেছে বাংলাদেশে। এখন এই রেপের ভিকটিমদের ক্ষেত্রে যেটা হয়, কোনো পাওয়ারফুল এলিট যে সোসাইটিতেই সে হোক না কেন, হোক ভিলেজ কিংবা সিটি, তো যদি পাওয়ারফুল এলিট কেউ যদি আসলে এখানে অ্যাকিউজড হন, তাহলে তার বিরুদ্ধে তো হচ্ছে পুরো আস্থা সমাজের, পুরো সমাজ ব্যবস্থার কেউই তো হচ্ছে আদালতে গিয়ে সাক্ষী দিতে চান না, এবং সেটা খুব রিস্কিও হয়। কারণ এখানে পলিটিক্স থেকে শুরু করে অর্থবিত্ত সব কিছুই কিন্তু কাজ করে, তখন হচ্ছে টোটাল সিস্টেম কাজ করে তার পক্ষেই, অ্যাকিউজডের পক্ষে। ফলে আপনি সাক্ষী না পেলে মামলার বিচারককে তো দোষ দেওয়ার কিছু নেই এখানে। বিচারক কিসের ভিত্তিতে রায় দেবেন? তো ফলে মামলাগুলোর বিচার হয় না। জামিনের যে প্রশ্নটা, সেটা নিয়ে আমার দুটো স্পেসিফিক অবজারভেশন আছে, দুটোই পরস্পর বিরোধী। একটা হচ্ছে আপনার এই ধরনের মামলাগুলোতে দেখা যায় অনেক ক্ষেত্রেই নিরপরাধ মানুষ, নিরীহ মানুষ নাম ঢুকে যাচ্ছে, পুরো মামলার প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। তার জন্যও তো প্রোটেকশনের ব্যাপার আছে, কারণ হচ্ছে আনটিল প্রুভেন গিলটি তাকে তো আপনাকে ইনোসেন্ট হিসেবেই ধরে নিতে হবে। তার ইনোসেন্সটাকেও তো প্রোটেক্ট করার ব্যাপার আছে আইনগত জায়গা থেকে। সেই জায়গায় আপনি তার জামিন পাওয়াটা, জামিনটাকে নিয়ে আমাদের এখানে এক ধরনের অবসেশন আছে, এটা আমরা একটা শাস্তি হিসেবে মনে করি। ইভেন প্রসিকিউশনের জায়গা থেকেও এটাকে অনেক সময় কোর্টেও এমনভাবে উপস্থাপন করা হয় যে এটা বোধহয় শাস্তির পার্ট। জামিন বা আন্ডার ট্রায়াল একজন অ্যাকিউজড কোথায় থাকবে, সেটাকে সে জামিনে বাইরে মুক্ত থাকবে না জেলের ভিতরে থাকবে, সেইটা যেখানেই থাকুক না কেন তিনি কিন্তু থাকেন হচ্ছে কোর্টের নিয়ন্ত্রণের অধীনে। কারণ যখন বেইল হয়, আমরা কিন্তু বেইলের বন্ড সাবমিট করি, বলি যে যখনই প্রয়োজন হবে তাকে কোর্টে উপস্থিত করব। উপস্থিত করতে না পারলে হচ্ছে আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে, বন্ডের সই করে আসে। অর্থাৎ আমি জেলের ভিতরে থাকলেও হচ্ছে বিচারকের ওই কোর্টের আওতায় অধীন, আমি জামিনে থাকলেও ওর আওতায় অধীন। ফলে জামিনে থাকার ফলে যে এডিশনাল প্রবলেমগুলো তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের দুর্বলতার জায়গা, আইনের দুর্বলতা না। বরঞ্চ জামিন পাওয়াটা অনেক ক্ষেত্রে মানুষের, আমাদের এখানে যদিও জামিনটাকে অধিকার হিসেবে চিন্তা করা হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কোর্টের দীর্ঘদিনের প্র্যাকটিসে কিন্তু জামিন পাওয়াটা অনেক ক্ষেত্রে তার জন্য দেখা যাচ্ছে কি হয়ে যায়, হওয়ার মতোই তার গ্রাউন্ডগুলো সব আছে। এখন ধরেন অসুস্থ হতে পারে, বৃদ্ধ হতে পারে, শিশু হতে পারে, নারী হতে পারে, এই ধরনের বিষয়গুলোতে আমাদের জুরিসডিকশনেও দেখবেন যে জামিন পাওয়াটা রীতিমতো কমন প্র্যাকটিস, না পাওয়াটাই বরঞ্চ এক্সেপশন। ফলে জামিন হয়ে গেলেই সে বের হয়ে গিয়ে আবার একই রকমের অপরাধ ঘটাচ্ছে, কিংবা আপনার উইটনেসের প্রোটেকশন নেই, আইন ব্যবস্থা দুর্বল, সেটার জন্য তার জামিন না পাওয়ার জন্য আপনি তাকে দায়ী করতে পারবেন না। আর এইটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে জামিনের ক্ষেত্রে নতুন আইনেও যেটা দেখলাম,
কোর্টকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আসলে পুরো ন্যাচারাল জাস্টিসের পুরো আইডিয়াটাকেই ডিস্ট্রয় করেছে। সেটা আছে হচ্ছে ধারা 19-এর উপধারা 2-এর খতে। সেটাতে বলছে যে তার তাকে তখন পর্যন্ত জামিন দেয়া হবে না যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে মর্মে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতো এখতিয়ারসম্পন্ন আদালত সন্তুষ্ট হন। তার মানে কি, ট্রায়াল শুরু হওয়ার আগেই আপনি ট্রাইব্যুনালকে বাধ্য করছেন প্রিজিউম করতে যে এই লোকটার সাজা হতে পারে। সাজা হতে পারে মনে করলে আমি জামিন দিব না। এটা তো পুরো বিচার, তাহলে তার বিচার করার প্রয়োজন নেই। আপনি যদি আগে থেকেই ধারণা করে নেন সাজা হবে, তো সাজা দিয়ে দেন। পুরো বিচারের যে মৌলিক ধারণা, ন্যাচারাল জাস্টিসের যে কনসেপ্ট, সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে আইনের এই সংযোজনগুলো। এগুলো খুবই প্রবলেমেটিক। এগুলো আপনার আইসিটি আইনেও ছিল এই ধরনের বিধানগুলো, এখানেও কোত্থেকে এসে জুড়ে বসলো, মানে খুব অবাক করার মতোই এই জামিনের বিষয়টা। ফলে একজন যে ব্যক্তির বিরুদ্ধে আসলে খুব সলিডভাবে অভিযোগটা এসছে, তাকে আপনি বিচার করে শাস্তি দেন, তাতে আসলে কারো কোনো প্রশ্ন আসবে না যদি ডিউ প্রসেসটাকে ফলো করেন। তো কোড আনকোড ডিউ প্রসেস না হয়ে যদি আপনি আননেসেসারিলি একটা লোককে ট্রায়ালও করছেন না, বছরের পর বছর হচ্ছে জেলের মধ্যে আটকে রাখছেন, তো জামিন হবে না তো কী হবে তার? সে বের হয়ে গিয়ে আবার যদি অপরাধ করে, সেটা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার জায়গা, সেটাকে আপনি উন্নত করেন। কিন্তু তার জামিন পাওয়াটা তো তখন তার রীতিমতো অধিকারে পরিণত হচ্ছে যে আপনি ট্রায়ালও করবেন না, তাকে জেলের মধ্যে আটকে রাখবেন বছরের পর বছর। জি, নিশাত সুলতানা, এই যে ব্যারিস্টার রাশমি ম্যাম বলছিলেন একটা টাস্ক ফোর্স দরকার, আমাদের একটা পলিসি দরকার। আমাদের ধরেন বেশ কিছু ইস্যু নিয়ে টাস্ক ফোর্স করা হয়েছে, আমরা অনেকগুলা নীতিমালা করেছি, আমাদের আইনের সংখ্যাও কম না, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধা যাচ্ছে না। মানে এইটা কেন? এইটার পেছনে কারণটা কি, বা কিভাবে এখান থেকে মুক্তি মিলবে? রাশনা আপা যেটা একটু আগে বলছিলেন, উনি টাস্ক ফোর্সের কথা বলেছেন, ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশনের কথা বলেছেন, কিন্তু আমাদের বিগত দিনের অভিজ্ঞতায় বলে খুব নামকরা দুটো ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন আছে। একটা হলো চাইল্ড ম্যারেজের জন্য ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন টু প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ, আর এটা আছে ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন, মানে নারী ও শিশুর প্রতি যে সহিংসতা প্রতিরোধে 2018 থেকে 2030 দুইটাই। কিন্তু দেখেন, আজকেও আমি একটা আলোচনায় ছিলাম, চাইল্ড ম্যারেজের ডিসকাশনে ছিলাম, সেখানেও কিন্তু বলা হয়েছে এটার কোনো মনিটরিং নাই, এটার কোনো সুপারভিশন নাই। কিন্তু হওয়ার কথা ছিল নির্দিষ্ট সময় পরপর সরকারের কিন্তু জানানোর কথা ছিল প্রোগ্রেসটা কোথায়, অডিট হওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। কিন্তু আসলে এই জিনিসগুলো সরকার পরিবর্তন হচ্ছে, যে ভালো কাজগুলো যেগুলো আছে সেগুলোকে কিন্তু একটা ওন করা এবং সেগুলো যেন কন্টিনিউ হয়, সেই বিষয়গুলো দেখা কিন্তু খুব দরকার। এখন আমার কাছে মনে হয় সরকার পরিবর্তন হয়েছে, বর্তমান সরকারে যেটা খুব বেশি প্রয়োজন, যেটা আপাও সুপারিশ দিয়েছেন, যদি একটা ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন হয় খুবই ভালো কথা, কিন্তু শুধু করার জন্য করে রেখে কোনো লাভ নেই। কারণ এই ধরনের আইন বলেন, পলিসি বলেন, শুধুমাত্র সাজিয়ে রেখে তো আসলে কোনো লাভ নেই যতক্ষণ এটা ইমপ্লিমেন্টেশন আমরা এটাকে জোরদার না করতে পারছি। তো আমি এখানে কোনো আসলে পার্থক্য দেখি না করা এবং বাস্তবায়নটাকে যদি এনশিওর না করা হয়। সেক্ষেত্রে আপনার এই ধরনের ঘটনা যদি আবার না ঘটে, আমরাও এটা নিয়ে কথা বলি না, ফলে গণমাধ্যমের ভূমিকা, স্কুল কলেজের ভূমিকা, শিক্ষকদের ভূমিকা, ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা, এবং কেউ কেউ আজকে বলছিলেন, সংসদে বোধহয় কেউ একজন বলছিলেন যে পাড়ায় পাড়ায় একটা শিশু প্রতিরোধ কমিটি, শিশু সুরক্ষা কমিটি করা যায় কিনা। এই ধরনের নাগরিক উদ্যোগই বা কতখানি কাজে লাগতে পারে? দেখেন, আমার কাছে যেটা মনে হয় 4টা ক্ষেত্রের সমন্বয় খুব প্রয়োজন। একটা হচ্ছে পরিবার হচ্ছে আদি অকৃত্রিম সংগঠন, হ্যাঁ। এরপরে আসছে সমাজ। আমি তো শুধু একা না, পরিবারের পর একটা শিশু গিয়ে নেইবার, এই রামিসার ঘটনা তো প্রতিবেশীর দ্বারাই সংঘটিত হয়েছে। এরপর প্রতিষ্ঠানগত যে কমিটমেন্ট, বা প্রতিষ্ঠান বলতে আমি এখানে সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর কথা বলছি। এবং একদম সবার উপরে যেটা আছে রাষ্ট্র যে কাঠামোটা আছে, সেখানে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন পরিচালনার সাথে যারা জড়িত, রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত, এইটার যদি কোয়ার্ডিনেশনটা না থাকে, এটা যদি বিচ্ছিন্নভাবে হতে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। এর কোয়ার্ডিনেশনটা খুব দরকার। এবং ফাইনাল আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শিশুদের ইস্যুটাকে সবার ইস্যু বলে গ্রহণ করা, সামগ্রিক ইস্যু। এবং সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি সমস্যা থেকে উত্তরণ না হয়, সেটা আসলে আমরা যে শিশুদের প্রতি মনোযোগী না, আমরা যে সহিংসতার প্রতি মনোযোগী না, সেটাই কিন্তু প্রতিফলন করে। আপনি একটু ছোট্ট করে বলবেন কিনা, নারীর প্রতি এই যে নির্যাতন, এই জায়গায় আমাদের সমাজে দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এবং এর পেছনে কোনো রাজনীতি, অর্থনীতিও থাকতে পারে কিনা? দৃষ্টিগত পরিবর্তন যা হওয়ার উচিত সেভাবে তো হচ্ছে না।
মানে ইনফ্যাক্ট আমার তো গত কয়েক বছর ধরে বিশেষ করে মনে হচ্ছে যে আমরা একটু ইনটলারেন্ট হয়ে গেছি আগের থেকে বেশি। কারণ আমি অন্তর্বর্তীকালীন সরকারের আমলের একটা কথা বলি, নারী বিষয়ক সংস্কার কমিশনটা যখন রিপোর্টটা সাবমিট করলো, এগুলো শুধু প্রস্তাবনা ছিল, এগুলো কিন্তু ল বা পলিসি ছিল না। রিপোর্ট যে দিয়েছে, কিছু যে সুপারিশ করেছে, সেটার বিরুদ্ধেও একটা জনস্বার্থমূলক মামলা দায়ের করে দিয়েছে কোর্টে, যে সুপারিশও করতে পারবো না কোনো পরিবর্তন, কারণ মুসলিম আইনের কিছু সংজ্ঞার সাথে ইনকনসিস্টেন্ট ছিল, সেটা কারণ দেখিয়ে। সো আমার মনে হয় টলারেন্স, মানে স্পেসটা যে আছে সমাজে নারীদের, এটা কিন্তু খুব একটু আশঙ্কাজনকভাবে মাঝে মাঝে মনে হচ্ছে যে কমে যাচ্ছে, জি, বাড়ছে না। দাদা আপনি 30 সেকেন্ড অ্যাড করবেন কিনা যে এই ধরনের অপরাধের পেছনে কোনো একটা রাজনীতিও কখনো কখনো কাজ করে কিনা? দেখুন, এখানে ধারণাগত জায়গা থেকে কমেন্ট করা খুবই মুশকিল যে রাজনীতির বিষয়টা। আমি যেভাবে বললাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিটা তো অনেক ক্ষেত্রে হাইটেন্ড যখন সিচুয়েশনগুলো তৈরি হয়, সেটার পেছনেও তো এক ধরনের রাজনীতি থাকে। সেই রাজনীতিগুলো যদি আমরা আবার শিল্ড হিসেবে ব্যবহার করি, তাহলে প্রোটেকশনের জায়গাটা তৈরি হবে না। যেটা আমার দুই সহবক্তা যেই পলিসিগুলোর কথা বললেন বা যেই অ্যাকশন প্ল্যানের কথাগুলো বললেন, আমরা যদি ওইটাকে অজুহাত হিসেবে ধরে নিই যে এর পেছনে রাজনীতি থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, সেটাকে ইগনোর করে হলেও আমাদেরকে আসলে অ্যাকশন প্ল্যান যেগুলো সাজেস্ট করেছেন ওই জায়গাটাতেই যেতে হবে, ইগনোর করতে হবে বরঞ্চ ওগুলোকে কোনোভাবে প্রায়োরিটির জায়গায় যদি নিয়ে আসি, তাহলে অজুহাত হিসেবে কিন্তু সামনে আসবে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার বড়ুয়া, ধন্যবাদ ব্যারিস্টার রাশনা ইমাম, এবং ধন্যবাদ নিশাত সুলতানা। দর্শক, এই ছিল আলোচনা। আমাদের সব শিশু, বাংলাদেশের সব মানুষ নিরাপদ থাকুক সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকুন সবাই।